আমি মনে আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে, আর শীতের সকালে আমার সঙ্গে কফি হাতে নিয়ে মাফলার জড়িয়ে হাজির ফেলুদা। নমস্কার। ফেলুদার কি নতুন কোনো রহস্য উন্মোচনেই আমাদের অফিসে আসা? হ্যাঁ, খানিকটা তাই। ইনফ্যাক্ট সেটা প্রথমে বলতে আসা, আমন্ত্রণ জানাতে আসা যে আমরা 19 তারিখে একটা শো রাখছি এবং 19-এর রাত থেকেই যারা যারা হইচই দেখেন সেখানে ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 2 ভূস্বর্গ ভয়ঙ্কর স্ট্রিম করছে। আর আমাদের যে কটা ফেলুদা আমরা এই 4 জনের গ্রুপ করেছি, অর্থাৎ সৃজিত মুখার্জি, অনির্বাণ চক্রবর্তী, কল্পন মিত্র এবং আমি, সবচেয়ে বড় এবং সবচেয়ে বিশাল স্কেলের তৈরি করা আমাদের প্রোডাকশন সাপোর্ট সেটা দিয়েছে বলেই আমরা করতে পেরেছি। কারণ যে স্কেলে আমরা করেছি ভূস্বর্গ ভয়ঙ্কর, সেই স্কেলে ছবিও তৈরি হয় না। সেটা অবশ্য ট্রেলার দেখে অনেকে বুঝতে পেরে গেছে। তো হ্যাঁ, আমাদের কাছে এটা একটা ভীষণ মানে অসম্ভব প্যাশন প্রজেক্ট। সেইটাই তোমাদের জানানোর জন্য এসেছি যে প্লিজ তোমরা এসো, প্লিজ তোমরা দেখো। দর্শককে জানানোর জন্য এসেছি তোমরা দেখো। তবে হ্যাঁ, তোমাদের অফিসটাও পর্যবেক্ষণ করতে এসেছি, যদি পরবর্তী কেসের কোনো গন্ধ বা কোনো সুযোগ পাওয়া যায়। এইটা কিন্তু ভালো তুমি জুড়ে দিলে। যাই হোক, তো এই আমি যদি বলি যে ফেলুদা টোটা রায়চৌধুরীকে কি দিয়েছে? ফেলুদা আমাকে কি দেয়নি সেটা বললে পরে বোধহয় লিস্টটা অনেক ছোট হবে। যা দিয়েছে, ফেলুদা আমাকে প্রথমেই সেই 7 বছর বয়স থেকে স্বপ্ন দেখাতে শিখিয়েছে। ফেলুদা আমার সুপারম্যান। আচ্ছা। প্রত্যেক শিশু যখন সে কিশোর হয়, বালক থেকে কিশোর হয়, তার কাছে একটা হিরো ফিগার থাকে। সেই হিরো ফিগারটা আমার কাছে হচ্ছে ফেলুদা। 7 বছর বয়সে আমার এখনো মনে আছে, জন্মদিনে আমি একটা চটি বই পেয়েছিলাম, বাদশাহী আংটি। সেই থেকে পড়া। 7 বছর বয়সে কে বুঝতে পারে, কিন্তু আমি ওই ধরে 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 পড়তে 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 অদ্ভুত একটা মোহে পড়ে গেছিলাম। আর তখন সত্যজিৎ রায় প্রত্যেক পুজোতে উনি একটি করে ফেলুদার গল্প লিখতেন এবং সেই পূজাবার্ষিকী আমার মনে আছে আমার বাবার সঙ্গে আমি কাড়াকাড়ি করে পড়তাম। পরবর্তীকালে প্রথমে তো তপসে ছিলাম মনে মনে, তারপরে 21-22 বছরের পর মনে মনে ফেলুদা হয়ে গেলাম। এই ফেলুদা আমাকে গল্পের মাধ্যমে শিখিয়েছে যে ডিসিপ্লিন কাকে বলে, সাহস, সৎ থাকা, মনের জোর, এই সব কিছু ফেলুদাকে পড়ে, ফেলুদাকে আইডলাইজ করে আমি শিখেছি। শ্রী সত্যজিৎ রায়ের গল্প অনুযায়ী এগুলো শিখেছি এবং আজ পর্যন্ত যদি বলেন এক একজন সাহিত্যের চরিত্রকে ইউ লুক আপ টু, সেটা হচ্ছে ফেলুদা। তাই এখন ফেলুদা আমাকে স্বপ্ন পূরণের একটা জায়গা দিয়েছে। যে ফেলুদাকে ছোটবেলা থেকে আইডলাইজ করে এসেছি, সে তাকে এই বয়সে এসে নিজে ফেলুদা হওয়া, এটা আমি বলবো, আমি এই মুহূর্তে যতজন বাঙালি শিল্পী আছে তথা যতজন ভারতীয় শিল্পী আছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য লাকিয়েস্ট হচ্ছি আমি। কারণ আমার সেই শৈশবের, সেই কৈশোরের যে হিরো, সে তার চরিত্রে আমি অভিনয় করতে পারছি বলে। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় ব্যাপার যে ছোটবেলা থেকে কাউকে আইডিয়ালাইজ করা, তারপরে সেই চরিত্রে অভিনয় করা। এবং তুমি যে বৈশিষ্ট্যগুলো বললে যে যেগুলো তোমাকে শিখিয়েছে, বললে যে কিভাবে সৎ থাকা এবং মানে যে কোনো বিষয়কে, এই জন্য টোটা রায়চৌধুরী বিখ্যাত কিন্তু। কারণ টলিউডে এরকম প্রচুর আমরা হিরো বা তারকা বা অভিনেতা পেয়েছি এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন কম্প্রোমাইজ করতে দেখেছি বা বলা ভালো যে মানে শুনেছি। তো সেক্ষেত্রে টোটা রায়চৌধুরীর
কি এমন সুপার পাওয়ার আছে যে তিনি একদম কোনো পার্টিতে সেভাবে অ্যাটেন্ড করেন না, কোনো দলে নেই, কোনো প্রযোজকের নজরে নেই, তাও উনি একের পর এক কাজ পাচ্ছেন, বিশেষ করে রিসেন্ট টাইমে? হ্যাঁ, কিছুটা তো ভাগ্য বটেই, এবং বেশ কিছুটা হচ্ছে দর্শকদের আশীর্বাদ, এটা অস্বীকার করার উপায় নেই। তোমার ডেডিকেশন অলসো। ডেডিকেশনটা বরাবরই ছিল। আর ছিল যেটা তুমি বললে, ফেলুদার থেকে দুটো জিনিস শিখেছি। এক হচ্ছে 28 বছর বয়সে একটা ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়া, এবং যেটা তার মনে হয়েছিল করার, অর্থাৎ ডিটেকশন, পেশা হিসেবে ডিটেকশনকে বেছে নেওয়া, সেটা সত্যজিৎও করেছিলেন। কারণ সেই বিজ্ঞাপনী সংস্থার চাকরি ছেড়ে উনি নিজের হৃদয়ে যে ছবি করার বাসনা, সেটাই করার জন্য পুরো জীবন উৎসর্গ করেছিলেন। সেটা আমি শিখেছি। আর শিখেছি একটা ভিজুয়াল আমার সবসময় মনে পড়ে, মঙ্গনলাল মেঘরাজ 2000 টাকার বান্ডিলটা ছুঁড়ে দিচ্ছে, সেই বান্ডিলটা আবার ছুঁড়ে দিয়ে ফেলুদা বলছে আমি ঘুষ নিই না মঙ্গনলালজি। তো এই খুব সাধারণের মধ্যে অথচ সৎভাবে মাথা উঁচু করে বাঁচার যে আনন্দ, সেটা ফেলুদাই শিখিয়েছে। যে জীবনে সব কিছু দরকার নেই, তো সব কিছু যে পেতেই হবে এক জীবনে তারও কোনো দরকার নেই। তবে হ্যাঁ, স্বপ্নের পেছনে ছোটাটা খুব দরকার। যে স্বপ্নই থাক না কেন, কেউ গান গাইতে চাইছে, কেউ ছবি আঁকতে চাইছে, কেউ রাজনীতি করতে চাইছে, কেউ বা নিজের কাজে একদম শেষ পর্যায়ে, একদম শেষ স্থানটা, মানে একদম শেষ স্থান বলবো না, একদম শেষ বিন্দু অবধি পৌঁছতে চাইছে। তো আমার মনে হয় সেই স্বপ্নটা খুব দেখা দরকার। ফেলুদা এটা আমাকে শিখিয়েছে। তো এই যে তুমি বললে না যে এইগুলো করি না কেন, কারণ আমার অন্তর সায় দেয় না বলে। ফেলুদাকেও তুমি দেখবে, ওর যে যে জিনিস অন্তর সায় দেয় না সেটাও করে না, এবং যেটা অন্তর সায় দেয় ও একদম শেষ বিন্দু পর্যন্ত গিয়ে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করে বা হাসিল করার চেষ্টা করে। তুমি একটা বললে যে 28 বছর বয়সে চাকরি ছাড়া, তো আমি তো শুনছিলাম যে এই গত জুলাইতে তুমি 28-এই পা দিয়েছো। তোমার মুখে কেক পেস্ট্রি পড়ুক, কিন্তু না, আমি মনে মনে আজীবন 27-28। কারণ ওই সজীবতা যদি বজায় না থাকে, হৃদয়ে যদি ওই 27-28 বছর বয়সী না হই, তাহলে বোধহয় জীবনটাকে ঠিকমতো উপভোগ করা যায় না। এই অনেকে হয় না যে বয়স হওয়ার আগে বুড়োটে হয়ে যায়, আবার অনেকে হয় বয়স হলেও সে এখনো তরুণ। তো আমার মনে হয় মনে বা হৃদয়ে তারুণ্য ধরে রাখাটা খুব দরকার, বিশেষ করে আমাদের শিল্পীদের। যে কারণে আমি খুব, যারা একটু উচ্ছ্বাসপ্রবণ, একটু উচ্ছল, আনন্দ ভালোবাসে, মশকরা করতে ভালোবাসে, আমি তাদেরকে খুব পছন্দ করি। কারণ আমার মনে হয় হিউমার বলো বা জীবনটাকে উপভোগ করা, জীবনে প্রচুর থাকাটা খুব একটা প্রয়োজন নেই, কিন্তু জীবন যা আছে সেটা উপভোগ করা, সেটা খুব প্রয়োজন। একদম। এবং আমার যে মনে হয়, অনেকে বলে বাবা কি বড় লোক, বড় লোক মানে প্রচুর ধনসম্পত্তি, প্রচুর টাকা কড়ি, তা নয়। কিন্তু বড় লোক হচ্ছে যে আমার যা আছে সেটা বিন্দু বিন্দু আমি উপভোগ করি, উদযাপন করি, সেটা বড় লোক হবে। বা এটা তুমি একটা দারুণ কথা বললে, মানে সত্যি অসাধারণ একটা কথা বললে। কিন্তু তুমি যেভাবে শার্টলেস সেলফি তুলে পোস্ট করছো, যেভাবে নাচছো, তাতে আমার অন্তত তোমাকে 28, মানে তোমাকে আর টোটা দা আমার বলা উচিত না, কারণ আমি তোমার থেকে বছর দশকের বড় মনে হচ্ছে। তোমার এই যে তুমি, আমি ফেলুদার সঙ্গেই বলবো, তোমার আরেকটা সিনেমা আসছে চালচিত্র, এবং সেখানে তুমি যা নেচেছো, মানে সে তো আগেই ভাইরাল, মানে ভাইরাল বলা ভুল, তুমুল ভাইরাল। আমি বিশ্বাস করো, আমি না ভাবতে পারিনি ওরা ওটা আপলোড করবে। সেদিনকে প্রায় 15 ঘন্টা আমাদের শ্যুট ছিল। সকাল 9টায় এসেছি, তখন রাত 12টা বাজে। বাড়ি যাবার আগে আমাকে আমাদের পরিচালক প্রতিম বলল যে এই লাস্ট একবার তুমি প্লিজ তোমার একটু নাচটা দেখিয়ে দাও। আমার প্রচণ্ড ক্লান্ত, ছেড়ে দাও না, তোমার তো হয়ে গেছে শুটিং। বলছে না 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 নাচ। আমি ওই মধ্যে নিজের মতো করে একটা করে দিয়েছি। আমি যদি জানতাম এরকম ভাইরাল হবে, আমি খুব প্রস্তুতি নিয়ে মন দিয়ে নাচ করতাম, এমনি করে দিয়েছি। আর ও কেন যে আপলোড করলো আমি বুঝলাম না, এবং আপলোড করার পর আমার মুহুর্মুহু মেসেজ আসছে। তখন আমি দেখি কি ব্যাপার, তখন দেখলাম যে ক্লিপটা আপলোড করে দিয়েছে। বলো তো এবার তুমি এটা বললে ক্লান্তির নাচ,
মানে এটা টোটা রায়চৌধুরীর ক্লান্তির নাচ, উনি সকালবেলা উঠে কি নাচতে পারেন, আমার খুব ভয় লাগছে। মানে না না, আমার এটা অনেকেই বলে, অনেক হিরোরা ভয় পাবে কিন্তু এবার তোমার, লিটারালি ভয় পাওয়ার কিছু নেই। আমার সেই বয়সটাও আর নেই যে এখনো আছে, অনেক আছে হিরো হওয়ার মতো। আমি এখন না, সত্যি আমি এই এখন যা সময় পড়েছে না, জানো তো, এখন বোধ হয় আর অভিনেতাদের হিরো হওয়ার বাসনা না রাখাই ভালো, বরং চরিত্রে পরিণত হওয়াটা দরকার। মানুষ এখন চরিত্র দেখতে চাইছে, আর হিরোইজম দেখতে চাইছে না। কয়েকজনের কাছ থেকে দেখতে চাইছে, তারা আল্লু অর্জুনের কাছ থেকে দেখতে চাইছে, তারা শাহরুখ খানের কাছ থেকে দেখতে চাইছে, কিন্তু অবশ্যই তারা টোটা রায়চৌধুরীর কাছ থেকে সেটা প্রত্যাশা করেন না। আমি প্রথম কথা পারবই না, সেই ট্যালেন্ট নেই, সেই কারিশমা নেই, সেই স্টারডম নেই। দেখো কি জানো তো, অভিনেতা হয়েছি এই কারণে যে একই জীবদ্দশায় বিভিন্ন মানুষের জীবনযাপন করতে পারবো বলে। তো এইটা সবচেয়ে বড় আমার কাছে আকর্ষণ। সেই কারণে মানে অনেকটা এই কারণে অভিনেতা হওয়া। তো এখন এমন একটা সময় এসেছে, বিশেষ করে কোভিড পরবর্তী যে সময়টি, তাতে কিন্তু এই সুযোগটা আমরা পাচ্ছি। আমি সেটাই পুরো পূর্ণ রস আস্বাদন করতে চাই। টোটাতে তুমি তো যেটা বলছিলে চরিত্র অভিনেতা, তুমি অনেক বছর ধরে হিন্দিতে ছোট ছোট অনেক ক্যারেক্টার করেছো, অনেকগুলোতে করেছো, এবং তার মধ্যে একটা খুব রিমার্কেবল কাজ ছিল অহল্যা। রাইট, অহল্যা, এবং সেটা করে তুমি বেশ মানে মানে বলিউডে নাম পাওয়া যাকে বলে, সেটা একটা হয়েছিল তোমার। এবং তারপর তোমার এই রকি আর রানীর পরে কি জীবনটা অনেকটা বদলে গেছে, মানে অহল্যাকে ছাপিয়ে গেছে রকি আর রানী? দেখো, অহল্যা ছিল আমার বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি। ওটা ছিল বাংলায়, সুজয় একটা বাংলায় করেছিল, সৌমিত্রবাবু ছিলেন, রাধিকা ছিল, আমি ছিলাম। আমরা শর্ট ফিল্ম হিসেবে করেছিলাম, আমার মনে আছে 2016-তে। আমরা জানতাম না যেটার কি ভবিষ্যৎ হবে, কিন্তু জানতাম যেটা আপলোড করা হবে এবং লোকে মানুষে দেখতে পাবে। তখন ভাইরাল কথাটাই আমরা কেউ জানতাম না মানেটা কি, সেই সময় ভাইরাল হয়। তখন বম্বেতে নড়ে চড়ে বসে, আস্তে আস্তে সুযোগ পাই। সুজয় তার ছবি, যেটা রিভু, ও ছিল প্রযোজক, রিভু দাশগুপ্ত ছিল হ্যাঁ পরিচালক, ওই ছবিতে একটি দৃশ্যে অভিনয় করার সুযোগ পাই, কিন্তু বিপরীতে ছিলেন শ্রী অমিতাভ বচ্চন। যে কারণে আমি রাজি হয়ে যাই একটা দৃশ্যে অভিনয় করার জন্য, কারণ কলকাতায় বসে বচ্চন সাহেবের সঙ্গে অভিনয় করার সুযোগ আর কবে পাবো, বা আদৌ পাবো কিনা জীবনে কে জানে। তো করলাম। তারপরে সুজয় ওই ছবিতে আমার পারফরমেন্স দেখে বললো, তাহলে তো যখন বচ্চন সাহেবের সঙ্গে করেছে, তাহলে তো বিদ্যা বালনের সঙ্গেও করতে পারে। তখন পেলাম কাহানি টু দুর্গা রানী সিং। এইবার মধুর ভান্ডারকর আবার ওই এটা দেখেছিল বলে, অহল্যা দেখেছিল বলে, ও তখন ইন্দু সরকার করছিল, তখন আমাকে ডেকে পাঠালেন। দাদা অর্থাৎ প্রদীপ সরকার ওইটা দেখেছিল বলে, অহল্যা দেখেছিল বলে আমাকে ডেকে পাঠালেন হেলিকপ্টার ইলা। তো এই করে 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 অল্প অল্প করে 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 নিজের কিন্তু মানে আমার কি হয়, মুম্বাইতে কাজ করতে গেলে মুম্বাইতে গিয়ে থাকতে হয়, যেটা আমি কোনোভাবেই আমি পারবো না, বলবো না, আমি করবো না। কেন? তার কারণ কলকাতা ছেড়ে বেরোলে আমার কোনো স্থান ভালো লাগে না। এবার তুমি বলবে তাহলে কি মানে অন্যরা তো বাইরে গিয়েও কাজ করছে, তারা পারেন। আমার কাছে মনে হয় আমি সেই উদ্ভিদ বা সেই বৃক্ষ, যে এই মাটিতেই আমি বেঁচে থাকতে পারবো। অন্য কোনো জায়গায় যদি আমাকে সাগর পাড়ে নিয়ে যাও, আমি পারবো না। আমার বাংলার এই আবহাওয়াতেই, এই জল মাটিতেই আমাকে থাকতে হবে। আমি থেকে দেখেছি, এই নয় যে আমি চেষ্টা করিনি, আমার ভালো লাগেনি। আর জানো তো, আমাদের যা কাজ, আমি যদি মনে মনে সন্তুষ্ট না হই, মনে যদি শান্তি না পাই, তাহলে আমি এই যে ক্রিয়েটিভ ওয়ার্কটা, এই যে ক্রিয়েটিভ কাজটা আমরা ঠিকমতো করতে পারবো না। কাজেই আমি ঠিক করেছি যে, আমি মুম্বাইতেও বলি, আই অ্যাম আ কলকাতা বেসড অ্যাক্টর। তোমার দরকার হলে আমায় ডেকো, আমি যাব, গিয়ে থেকে কাজ করে আসবো, কিন্তু ওখানে থাকবো না। জাস্ট বিকজ মুম্বাইতে ক্যারিয়ার করতে চাই বলে আমি মুম্বাইতে থাকবো না। আমি বাংলাতেই থাকবো, আমি কলকাতাতেই থাকবো, দরকার পড়লে ডেকে নিও। 3 ঘন্টার তো রাস্তা, সেটাই, যাবো, চলে আসবো। এবং ঠাকুরের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায় ওরা কিন্তু ডেকে পাঠায়। তবে হ্যাঁ, মুম্বাইতে থাকলে যে কোয়ান্টাম অফ ওয়ার্ক পেতাম, যত বেশি কাজ পেতাম, সেটা অবশ্যই এখানে থেকে সেই অতটা কাজ পাওয়া যায় না। বাট আমার কোনো অসুবিধা নেই, কারণ আমাকে তৈরি করেছে কে? আমাকে তৈরি করেছে বাংলা ইন্ডাস্ট্রি, আমাকে তৈরি করেছে আমার বাঙালি দর্শক। তারা আমার কাছে সব সময় ফার্স্ট প্রেফারেন্স, অলওয়েজ। এটা আমি একদম মন থেকে বলছি। যখন কেউ ছিল না, তারা ছিলেন।
যখন অনেকেই আছেন তাদেরকে আমি ভুলে যাব, তো হতে পারে না। এই যে তুমি বললে যে তোমাকে তৈরি করেছে বাংলা ইন্ডাস্ট্রি, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের মনে হয় অনেকেরই যে টোটা রায়চৌধুরী যেটা পাওয়ার কথা ছিল সেটা পায়নি, এবং আমাদের বলার না বলার উপর নির্ভর করে না, সমস্তটা দেখলেই বোঝা যায়, পরিষ্কার হয়। এবং এখান থেকেই আসে যে অনেকেই বলেন যে টোটা রায়চৌধুরী বাংলা ইন্ডাস্ট্রিতে রাজনীতির শিকার। তুমি নিজে কি মনে করো?